শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য, সঙ্গে আছি তুর্য চৌধুরী। আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhoottaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। চলে যাচ্ছি আজকের এপিসোডে। আজ এপিসোড 55, গ্রামের শাকচুন্নি। চলে যাচ্ছি ঘটনায়। ফজলিপুর গ্রাম। ঘটনাটি আজ থেকে অনেক বছর আগের, বলতে গেলে 1980 সালের দিককার ঘটনা। ফজলিপুর বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। বুঝতেই পারছেন, তখন মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুরই প্রচলন গ্রামে তো হয়নি। তখন রাস্তাঘাট যেমন ছিল অনুন্নত, তেমনি রাত হলেই, মানে সন্ধ্যা লাগলেই হেরিকেন টিপ দিয়ে গোটা গ্রামের মানুষই একেবারে গভীর ঘুমে তলিয়ে যেত, কারণ কারেন্ট ছিল না। ফজলিপুর গ্রামের একজন বাসিন্দা রতনলাল প্রতিদিন এশার নামাজ আদায় করে সাথে সাথেই ঘুমিয়ে পড়তেন। প্রতি রাতের মতো সে রাতেও ঘুমিয়ে পড়লেন। রতনলাল মাঝরাতে প্রতিদিন একবার করে বাথরুমে যাওয়ার জন্য ওঠেন। আর আপনারা যারা গ্রাম সম্পর্কে মোটামুটি জানেন তারা জেনেই থাকবেন যে আগেকার সময়ে বা এখনো গ্রামের বাড়িগুলো থেকে বাথরুমগুলো, মানে ল্যাট্রিন বা পায়খানা যেটাই বলি, এগুলো অনেকটা দূরে দূরে তৈরি করা হতো। কখনো বা দূরে পুকুরের পাড়ে, বাঁশঝাড়ের দিকে, বাড়ি থেকে সবসময় একটা দূরে করা হতো। তো রতনলাল যখন সেই বাথরুমে যাওয়ার জন্য উঠলেন, তার হিসাব মতে রাত তখন বেশ গভীর। জ্যোৎস্না রাত, মাথার উপর একেবারে শুক্লপক্ষের গোল থালা সাইজের একটা চাঁদ। চারিদিকে চাঁদের আলোয় চকচক করছে। মাটিতে একটা সুই সুতো পড়ে থাকলেও অনায়াসে খুঁজে পাওয়া যায় এমন আলো। ঘর থেকে বেরিয়ে খোলাট, মানে উঠোন পার হয়ে একটু আগানোর পর সোজা চোখ চলে যায় মাঠের দিকে। সম্পূর্ণ মাঠ একেবারে পরিষ্কার ঝকঝক করছে, তিনি দেখতে পাচ্ছেন। হঠাৎ তার মনে হলো কোথায় যেন কি একটা নড়ে উঠতে দেখলেন। ভালো করে লক্ষ্য করে দেখেন, বাড়ির পাশে যে ছোট্ট পুকুরটি আছে, যেটিকে গ্রাম দেশের ভাষায় পুষ্কনি বা মাটেল বলা হয়ে থাকে, সেই মেটেলের পাশে কে যেন বড় একটা খই চালন নিয়ে শাক তুলছে। হ্যাঁ, তাই তো মনে হয়। পরনে সবুজ সবুজ মতো, দূর থেকে কালো কালো দেখাচ্ছে এরকম একটা শাড়ি, মাথায় আবার মনে হচ্ছে ঘোমটা মতো দেওয়া কোনো মহিলা। রতনলাল বেশ অবাকই হলেন। আর অবাক হওয়াটা খুবই স্বাভাবিক। এই মধ্যরাতে শাক কে তুলবে? তবে হ্যাঁ, মাঝে মধ্যে গ্রামের বউ ঝিরা মিলে নৈশ ভ্রমণে বের হয়। গ্রামে সে সময় এ চল ছিল। তারা সারা রাত এই গ্রাম থেকে ও গ্রামে ঘুরে বেড়াতেন, আবার ভোর হওয়ার আগেই বাড়িতে ফেরত চলে আসতেন। রতনলাল ভাবলেন হতে পারে সেরকমই কেউ হয়তো বা। তিনি খুব একটা পাত্তা দিলেন না। তিনি বাথরুমের জন্য চলে গেলেন। বাথরুম থেকে বের হওয়ার পর তার হঠাৎ মনে হলো একটু খেয়াল করে দেখি না এখনো শাক তুলছে কিনা। সে তাকিয়ে লক্ষ্য করলেন সেই মেয়ে লোকটি একই রকম ভাবে এখনো
পুরো মনোযোগ দিয়ে শাক তুলছে। বলে রাখা ভালো, মেটেলের ওই পাশটায় ঘন কচু বন, বুনো কচুর পাতায় একেবারে ভর্তি। রতনলালের একটু সন্দেহ হলো, সাথে তো আর কোনো মেয়ে লোক নেই, একা একা এটা কে হতে পারে? গ্রামে শাককুড়নি বুড়ি আছে রানুর মা, কই রানুর মা তো এত রাতে, আর রানুর মার বয়স অনেক, এত রাতে সে লোক তো চোখেই দেখবে না। আর রানুর মাকে সে চেনে, রতনলাল রানুর মাকে ছোটবেলা থেকে দেখে আসছে, দূর থেকে দেখলেই চিনতে পারবে এ রানুর মা নয়। রতনলাল একটু যাচাই করার জন্যে ডাক দিলেন, কে হে ওখানে? কে গা, শুনতে পাচ্ছ? এইভাবে রতনলাল যখনই ডাকলেন, সাথে সাথে সেই নারী মূর্তি কি বলছি, সেই মানুষের মতো দেখতে সেই শাক চুন্নিটি একেবারে ঘাড় ঘুরিয়ে রতনলালের দিকে তাকালেন। রতনলালের তো ধরে আর আত্মা নেই। রতনলাল দেখলেন সেই শাকচুন্নির চোখ দুটো একেবারে জলজল করছে। সে হা করেছে, তার সামনের দুটো দাঁত অনেকটা সেই সমুদ্রের সিন্ধু ঘটকের মতো দাঁতগুলো বেয়ে প্রায় বুক পর্যন্ত চলে এসেছে। রতনলালের দিকে মাথা থেকে ঘোমটা সরিয়ে বড় বড় পা ফেলে শাকচুন্নিটি এগিয়ে আসছে। রতনলাল ঘটনার আকস্মিকতায় ঠিক কি করবেন কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না। তিনি দাঁড়িয়ে থাকবেন নাকি দৌড় দিবেন, আসলে ওনার বোধহয় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, উনি বুঝতে পারছিলেন না কোনো মতে। এবং এই সিদ্ধান্তহীনতার মধ্যেই একেবারে চোখের পলকে রতনলাল দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সেই শাকচুন্নি। আর রতনলালের আর কিছুই মনে নেই, বেহুশ হয়ে ধরাম করে পড়ে গেলেন। পরদিন সকালবেলা সবাই যখন তাকে টাট্টিখানার পাশ থেকে অজ্ঞান অবস্থায় পেল, তাড়াতাড়ি বাসার মধ্যে নিয়ে এসে তাকে মাথায় পানি দিয়ে হুঁশ ফেরানো হলো। হুঁশ ফিরলে তিনি বললেন তিনি রাত ভোরে এই দেখেছেন। রতনলালের কথা শুনে সবাই বেশ ভরকে গেল, কারণ ফজলিপুর গ্রামে এর আগে কখনো ডাইনি বা শাকচুন্নি নামতে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, ভয়ের ঘটনা, ভূতের কীর্তন তো আছেই বটে, গ্রাম দেশে এগুলো খুবই ডাল ভাত ব্যাপার, কিন্তু শাকচুন্নি আর ডাইনির কথা কেউ কখনো সেভাবে শোনেনি। রতনের মুখ থেকে এই শাকচুন্নির গল্প কি বলছি মশাই, শাকচুন্নির ঘটনাটি শোনার পর গ্রামবাসী বেশ ভয়ে তটস্থ হয়ে গেল। কেউ তো রাতের বেলা একা একা বাথরুমে যাওয়াই বন্ধ করে দিল, সঙ্গে কেউ না কেউ থাকে। ঘটনাটি এখানেই কিন্তু শেষ নয়। ঠিক তার সপ্তাহখানেকের মধ্যে সেই শাকচুন্নিকে আবারও দেখা গেল ওই একই জায়গায়, কিন্তু এবার আর রতনলাল নয়, রতনলালের পাশের ভিটেই থাকতো রহিম শেখ। সেই রহিম শেখ এবার দেখলো রাতের বেলা ঠিক একই রকম ভাবে যখন সে বাথরুমে যাওয়ার জন্য ওঠে, সে দূর থেকে দেখতে পায় কোনো এক মেয়ে লোক মনোযোগ দিয়ে শাক তুলছে। প্রথম রহিম শেখের মাথায় রতনলালের সাথে ঘটনাটা মাথায় আসেনি, সেও মনের ভুলে ডাক দিয়ে ফেলেছে, কে গো, কে শাক তোলে ওখানে এত রাত্রিরে, কই দেখি। যেই কথা সেই কাজ, একেবারে মুহূর্তের মধ্যে রতনলালের মতোই রহিম শেখের সামনে এসে দাঁড়ালো সেই শাকচুন্নি। চোখ দুটো লাল টকটক করছে, নখগুলো সেই বড় বড়, মুখ থেকে দাঁত বের হয়েছে সেই বুক পর্যন্ত, মাথা থেকে ঘোমটা সরিয়েছে, চুলগুলো উল্টে পাল্টে একেবারে আকাশের দিকে উঠছে।
এরকম ভয়ানক দৃশ্য এর আগে কখনো দেখেননি রহিম শেখ। রহিম শেখ অজ্ঞান হননি, হাত থেকে হেরিকেনটা ছুঁড়ে মারলেন সেই শাকচুন্নির দিকে, দিয়ে উল্টে দৌড় দিয়ে ঘরে এসে খিল লাগিয়ে একেবারে বসে থাকলেন। 7 দিন একটানা জ্বর। গ্রামের হাতুড়ে ডাক্তার অনেক চিকিৎসাপাতি করে তারপরে সেই আল্লাহর ওয়াস্তে সেবারের মতো রহিম শেখ সুস্থ হলেন। কিন্তু এই শাকচুন্নিকে হেথায় হোথায় এখানে ওখানে প্রায় ফজলিপুর গ্রামের এই লোক বা সেই লোক আবিষ্কার করতে লাগলো। আর এই শাকচুন্নি এভাবেই গ্রামের মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে মজা নিতে শুরু করলো। কিন্তু এভাবে তো হতে দেওয়া যায় না। তাই ফজলিপুর গ্রামের সবাই মিলে গ্রামের মাদ্রাসার মৌলবীর সঙ্গে কথা বললেন যে হুজুর সাহেব কোনো না কোনো বন্দোবস্ত তো অবশ্যই করবেন। এবং হুজুর সাহেব করলেনও। তিনি বললেন, গোটা গ্রাম জুড়ে একটা মাহফিলের আয়োজন করুন। বলে রাখা ভালো, তখনকার দিনে আজকালকের মতো এরকম মাইক বা মাইক্রোফোন সিস্টেম ছিল না। তবে হ্যাঁ, ফজলিপুর মাদ্রাসার মৌলভীর আমন্ত্রণে বেশ নামি দামি কিছু মাওলানা সাহেব এসেছিলেন এবং বেশ বড় সড়ো পরিসরেই গ্রাম থেকে চাল ডাল পেঁয়াজ মরিচ টাকা পয়সা তুলে খুব সুন্দর একটা ইসলামিক জলসার আয়োজন করা হলো। আর সভা দেওয়ার পর থেকে আর কখনো গ্রামে কখনো শাকচুন্নিকে কেউ দেখেনি। শাকচুন্নির হাত থেকে মোটামুটি সবাই নিস্তার পেলই বলা চলে। এখন কথা হচ্ছে, আমি ঘটনাটি যার থেকে শুনলাম সেই লোক এই একই রকম শাকচুন্নিকে গেল বছর মানে 2023 সালে ফজলিপুর গ্রামেই আবার দেখেছে। খুবই আশ্চর্যের ব্যাপার, কিন্তু এই এত বছরের ভেতরে অর্থাৎ প্রায় 45 বছরের মধ্যে সেই গ্রামের নামটিও আর অবশিষ্ট নেই। ফজলিপুর গ্রামটি এখন হয়ে গেছে অন্য নামের কাঞ্চনপুর। কিন্তু এই ফজলিপুর বা কাঞ্চনপুর যাই বলি না কেন, এই 45 বছর পর আবার ফেরত এলো শাকচুন্নি। বেশ রহস্যজনক, তাই না? এবার তিনি শাকচুন্নিকে ঠিক কিভাবে দেখেছিলেন বা তার সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করার জন্যে অবশ্যই আমাদের ফলোয়ার হয়ে যান ফেসবুকে শুনে থাকলে, আর ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। খুব দ্রুতই আসবো শাকচুন্নি দ্বিতীয় কিস্তি নিয়ে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আমরা খুবই নতুন, আপনাদের সাপোর্ট ভীষণ 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 জরুরি। বাই দ্য ওয়ে, শুনছেন সবসময় ভূত টেল অফ তুর্য, সঙ্গে ছিলাম আজ তুর্য চৌধুরী। দেখা হবে আগামীকাল যদি বেঁচে থাকি নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো পডকাস্ট বা ফিকশন নিয়ে। সে অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে থাকুন। শুভরাত্রি, গুড নাইট, আসসালামু আলাইকুম।